চারিদিকে উৎসবের আমেজ, আলোর রোশনাই। উত্তর থেকে দক্ষিণ কলকাতার একাধিক মণ্ডপে রয়েছে আমাদের প্রতিনিধিরা। আমাদের সঙ্গে রয়েছেন কৃষ্ণেন্দু অধিকারী, রয়েছেন সত্যজিৎ বৈদ্য, সন্দীপ সরকার এবং উজ্জ্বল মুখোপাধ্যায়। চেতলা অগ্রণী পুজোর এবারের থিম যে যেখানে দাঁড়িয়ে। 32 বছরে পা দিল এই পুজো। মানুষ ছুটে চলেছে একেবারে ওপরে ওঠার নেশায়। আর এখানে সততা ও মানবিকতার দায়বদ্ধতা গৌণ, কারণ যে কোনো মূল্যেই ওপরে উঠতে হবে। কিন্তু যারা সৎপথে পরিশ্রমের মধ্য দিয়ে ওপরে পৌঁছতে চাইছেন, তাদেরকেই মাথায় দিয়েছে নিজের মুকুটে। এটাই এখানকার পুজোর থিম। চেতলায় সরাসরি চলে যাব কৃষ্ণেন্দুর কাছে। কৃষ্ণেন্দু, এই মুহূর্তে চেতলা অগ্রণী কোথায় দাঁড়িয়ে? তুমি থিমটা তো বলেই দিলে, যে যেখানে দাঁড়িয়ে, এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানকার থিমটার রূপায়ণ কিভাবে হয়েছে সেটা আমাদের ক্যামেরা পার্সন ভগবান শাহকে দেখাতে বলবো। ডান দিকে তুমি দেখো কিছু সিঁড়ি, সেই সিঁড়ির ওপর দিয়ে মানুষ, প্রতীকী মানুষ, তারা ওপরে উঠে যাচ্ছেন এবং তারা উঠেই যাচ্ছেন, এবং তাদের লক্ষ্যই হচ্ছে দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে ওপরে ওঠার নেশা। সেখানে মানবিকতা, সেখানে দায়বদ্ধতা, সেখানে সততা, সেখানে পরিশ্রম গৌণ, সেখানে যেন প্রকারেণ মানুষকে ওপরে উঠতে হবে। সত্যজিৎ রায়ের নায়ক সিনেমার মতো, যদিও সেখানে একটা পরিশ্রম ছিল, সেখানে একটা সততা ছিল, এখানে যে প্রতীকীটা দেখানো হয়েছে সেটা ঠিক উল্টো। কিন্তু তার উল্টো ছবি দেখানো হয়েছে এখানে, যেখানে সাধারণ মানুষ যারা নীরবে কাজ করে যাচ্ছেন, সে অফিস যাত্রী হন বা শ্রমিক হন। তুমি দেখো চিত্রকল্পটা, কিছু মানুষ ওপরে উঠছেন সিঁড়ি দিয়ে, যেন প্রকারেণ ওপরে ওঠাই তাদের নেশা, এবং পাশাপাশি সাধারণ মানুষ যারা দৈনন্দিন কাজ করে যাচ্ছেন, তারা কিন্তু নীরবে কাজ করছেন। তিনি একজন অফিস যাত্রী, একজন শ্রমিক, এবং এইভাবেই চিত্রকল্পটা সাজানো হয়েছে যে যেখানে দাঁড়িয়ে। এটা তো একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে আমার ঠিক বাঁ দিকে, সেটা হচ্ছে মোরগ লড়াই। গ্রাম্য সংস্কৃতির একটা অঙ্গ ছিল মুরগি লড়াই বা মোরগ লড়াই। সেই মোরগ লড়াই এখানে প্রতীকী হিসেবে দেখানো হচ্ছে। অর্থাৎ এই ওপরে ওঠার নেশায় কিভাবে মানুষ লড়াই করে নিজেদের মধ্যে। নিচে যেটা ঘুরছে, এই যে গোল চাকতির মতো যেটা ঘুরছে, সেটা হচ্ছে ভাগ্যচক্র। মানুষ ভাগ্যচক্র এইভাবেই ঘুরছে, কিন্তু তার উপরে মোরগ লড়াইয়ের মতো লড়াই হচ্ছে মানুষের। অর্থাৎ মানুষ লড়াই করছে ওপরে ওঠার নেশায়, যেখানে পরিশ্রম, যেখানে সততা, সেগুলো গৌণ হয়ে উঠছে, তার নেশাই হচ্ছে ওপরে ওঠা। এবং মূল যে মণ্ডপটা তৈরি হয়েছে, তৃতীয় জায়গাটা দেখাবো, সেটা হচ্ছে একটা ঈগল পাখি। ঈগলের একটা অবয়ব দিয়ে, ঈগলের মুখ গহ্বর, সেটাই দেখানো হয়েছে, এবং সেই ঈগলের গহ্বরের মধ্যেই এখানে মা পূজিত হচ্ছেন। তুমি মণ্ডপটা দেখো, গোটা মণ্ডপটাই হচ্ছে একটা ঈগলের অবয়ব দেওয়া হয়েছে, ঈগলের ঠোঁট, ঈগলের মুখ, এবং সেই ঈগলের মানে ভেতরে মা এখানে পূজিত হচ্ছেন। এবং অর্থাৎ এই যে যেখানে দাঁড়িয়ে মানুষ কিভাবে দাঁড়িয়ে উঁচুতে উঠতে চায়, কিভাবে দাঁড়িয়ে মানুষ তার ঈপ্সিত যে সাফল্য সেটা পেতে চায়, যেখানে পরিশ্রম ছাড়া এবং কোনো রকম মানবিকতা বোধ ছাড়া, সেই বিষয়টাই তুলে ধরা হয়েছে, এবং সেখানেই এখানে মাকে পূজিত করা হচ্ছে তার মধ্যে। এবং এটা বলা হচ্ছে ভাবনার মধ্য দিয়ে, সেই সব মানুষরা যারা পরিশ্রমের মধ্য দিয়ে এখানে ওপরে উঠতে চান, সততার মধ্য দিয়ে উঠতে চান, যেখানে সেই মানুষদেরই মা ধারণ করেন, তার রত্ন হিসেবে ধারণ করেন। এবং এখানে মূর্তিটা তুমি দেখো, মূর্তিটা অভিনব এবং চিন্ময় মূর্তি। এখানে মা কিন্তু প্রথাগত দুর্গা নয়, এখানে একদম মায়ের রূপ। এখানে তুমি আমাদের ক্যামেরা পার্সনকে বলবো একবার মহিষাসুরের ছবিটা দেখাতে। মহিষাসুর যে প্রথাগত, তার ক্রোধ, প্রথাগত তাকে যেভাবে হত্যা করা হয়, সেই ছবি নেই এখানে। মহিষাসুর কিন্তু সাধক, অর্থাৎ মহিষাসুরের চরিত্রটাকেও একদম আলাদা করে দেখানো হয়েছে। এবং যে মূর্তিগুলো দেখানো হয়েছে, সেটা হচ্ছে মহিষাসুরের যে মূর্তি, সেই মহিষাসুর মূর্তি তার স্বরূপকে তিনি নিজে বশ করেছেন। অর্থাৎ এদিকে একদিকে যেমন একটা ভাবনা, এখানে চেতলা অগ্রণী মানে হচ্ছে ফিরহাদ হাকিমের পুজো, কলকাতার মেয়র, রাজ্যের মন্ত্রী, তার পুজো। সেখানে ভাবনা হচ্ছে পরিশ্রমের মধ্য দিয়ে মানুষকে ওপরে উঠতে হবে। যারা পরিশ্রমের মধ্য দিয়ে ওপরে ওঠেন, তারাই একমাত্র ঠাঁই পান মানুষের মা, এখানে মায়ের তার রত্ন হিসেবে। এবং সেখানেই ছবিটা তুলে ধরা হয়েছে, এবং সেটা সবশেষে যেটা দেখা যাচ্ছে যে এখানে মা পূজিত হচ্ছেন একদম মাতৃরূপে, একদম চারপাশ মানে বাড়ির মায়ের মতো করে। আর মহিষাসুর এখানে পুরোপুরি একদম সাধক, এবং তার সন্তানদের নিয়ে মা এখানে পূজিত হচ্ছে। একদমই কৃষ্ণেন্দু, সাফল্যের যেটা মূল কথা, অধ্যাবসায়, সততা। একদম তুমি আমাদের সঙ্গে থাকো। থিমের পাশাপাশি পুজো যেখানে ঐতিহ্য, সাবেকিয়ানার কথা বলে, তা হলো একডালিয়া।
একজালিয়া এভারগ্রিনের পুজোর থিম রাজস্থানের যোধপুরের জৈন মন্দির। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, অবশ্যই পুজোর থিম যেখানে রাজস্থানের যোধপুরের জৈন মন্দির, সেটা কিভাবে রূপায়িত হয়েছে এবং বাগচি প্রতিমা দেখাও আমাদের। দেখো প্রাপিয়া, তৃতীয়ার সন্ধ্যেতে দেবী প্রতিমার যে আবরণ, সেই আবরণ উন্মোচন করে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। এবং গত দুদিন ধরেই মানুষজন অপেক্ষায় ছিলেন, তারা আসছিলেন কিন্তু দেবী প্রতিমা দর্শন করতে পারছিলেন না। আজকে তৃতীয়ার সন্ধ্যেতে দর্শনার্থীদের সেই যে ধৈর্যের পরীক্ষা, সেই পরীক্ষা শেষ হয়েছে এবং দেবী প্রতিমার আবরণ উন্মোচন করে দেওয়া হয়েছে। এবং প্রত্যেকবার যে চিরাচরিতভাবে দেবী প্রতিমা তৈরি করা হয়, এবারও তার ব্যতিক্রম ঘটায়নি একজালিয়া এভারগ্রিন। যদিও এই পুজোর সঙ্গে এখন আর সুব্রত মুখোপাধ্যায়, আমাদের কলকাতা শহরের প্রাক্তন মেয়র, রাজ্যের মন্ত্রী, তিনি প্রয়াত হওয়ার পরে একইভাবে কিন্তু দ্বিতীয় বছরে এবার পড়ল একজালিয়া এভারগ্রিনের পুজো তার প্রয়াণের পর। কিন্তু পুজোর জৌলুস, পুজোর আয়োজন, পুজোর উপাচার কোনো কিছুতেই ভাটা পড়বে না সংকল্পবদ্ধ উদ্যোক্তারা। দেবী প্রতিমার বিবরণ যদি দিতে হয়, একটা জিনিসই বলতে হবে যে অপূর্ব সুন্দর দেবী প্রতিমা এবং তার অঙ্গসজ্জা। এখানে যে দেবী প্রতিমার পরনে যে বেনারসি শাড়ি দেখতে পাচ্ছ, সেই বেনারসি শাড়ি একেবারে খোদ বেনারস থেকেই তৈরি করে আনানো শাড়ি। এবং দেবী প্রতিমার পাশাপাশি দেবী লক্ষ্মী, দেবী সরস্বতী, কার্তিক, গণেশ সকলের পরনে যে বেনারসি রয়েছে সবটাই কিন্তু বেনারস থেকে এসেছে। এবং দেবী প্রতিমার বিশেষত্ব হচ্ছে যে 22 হাত লম্বা বেনারসি শাড়ি তাকে পরানো হয়েছে। এবং এই যে এবার তুমি বলছিলে যে থিমের বারবারন্তের মাঝেই একজালিয়া এভারগ্রিন স্বতন্ত্র। হ্যাঁ, অবশ্যই স্বতন্ত্র। তার কারণ হচ্ছে একজালিয়া এভারগ্রিন থিমের কোনো মণ্ডপ তারা করেন না। তবে প্রত্যেকবার দেশের কোনো না কোনো প্রান্তের কোনো না কোনো মন্দির উঠে আসে এই গড়িয়াহাটের এই প্রান্তে। এবারও তাই হয়েছে। যোধপুর থেকে কিছুটা দূরে পাওয়াপুরীর যে জৈন মন্দির, সেই জৈন মন্দির এবার ফুটে উঠেছে গড়িয়াহাটের বুকে একজালিয়া এভারগ্রিনের মণ্ডপ চত্বরে। এবং তুমি দেখতে পাবে যে এই এবারের যে মণ্ডপ সজ্জা, সেই মণ্ডপ সজ্জায় একটা অদ্ভুত হলদে আভা আমরা দেখতে পাচ্ছি এবং একটা লাল আলোর একটা হালকা ছটা, যেটা এই মুহূর্তে গোটা মণ্ডপকে ঘিরে ধরেছে। তার কারণ হচ্ছে যে এখানে একেবারে পিতলের পাত এবং তার সঙ্গে কাঁচ, এই উপকরণ দিয়ে মণ্ডপটা তৈরি হয়েছে। এবং তার সঙ্গে তার মধ্যে বিচ্ছুরিত হচ্ছে ঝাড়বাতির আলো, যে ঝাড়বাতি একেবারে প্রত্যেকবারের মতো এবারেও আনানো হয়েছে সেই রাজস্থানের আজমের থেকে আনানো সেই ঝাড়বাতির আলো প্রতিফলিত হয়ে দেবী প্রতিমার গায়ে পড়ছে। ফলে স্বাভাবিকভাবেই এক অপূর্ব সুন্দর একটা মোহময় পরিবেশ তৈরি হয়েছে। এবং অবশ্যই আগামী পুজোর কয়েকটা দিন আসতে সবে তৃতীয়ার সন্ধে, আগামী পুজোর কয়েকটা দিন যে বাঁধভাঙা ভিড় একজালিয়াতেও আসবে তার বলার অপেক্ষা থাকে না। এবং তার সেই ছবিটা আমরা আজ সন্ধ্যাবেলাও দেখতে পাচ্ছি যে যখনই দেবী প্রতিমা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে, ভিড় কিন্তু রয়েছে এবং সেই ভিড় অবশ্যই সময়ের সাথে সাথে বাড়বে, তা বলাই বাহুল্য। এই পুজো এবার 81 বছরে পড়লো একজালিয়া এভারগ্রিনের পুজো। 81 বছরের মধ্যে উল্লেখযোগ্য যে 50 বছর এই পুজোর সভাপতি ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। সেই 1943 সাল থেকে পুজো শুরু হয়েছে। সুব্রত মুখোপাধ্যায় 1971-এর সম্ভবত 71 বা 72 সাল থেকে এই পুজোর সভাপতি এবং 2021 সাল পর্যন্ত তিনিই ছিলেন এই পুজোর সর্বময় কর্তা। তার প্রয়াণের পরে স্বাভাবিকভাবেই হাত বদল হয়েছে, কিন্তু পুজোর জৌলুস তাতে কোথাও কিন্তু এক বিন্দু কমেনি। একদম, সেটা ভিড় দেখেই বোঝা যাচ্ছে সন্দীপ। আর একজালিয়া এভারগ্রিনের কথা হবে, পুজোর কথা হবে, মানুষ আসবেন, মাতৃ প্রতিমা দর্শন করবেন, সুব্রত মুখোপাধ্যায়ের কথা হবে না, এটা হতে পারে না। এবার একেবারে দক্ষিণ থেকে সরাসরি চলে আসবো উত্তরে, কারণ কলেজ স্কোয়ারের পুজো একেবারে স্বতন্ত্রতা বজায় রাখে। কোন জায়গায় জানেন? থিমের যেমন বৈশিষ্ট্য রয়েছে, তার পাশাপাশি সাবেকিয়ানাও ধরে রাখে কলেজ স্কোয়ার তার আলো। মহীশূরের প্যালেসের আদলে তৈরি হয়েছে সেখানকার মণ্ডপ। প্রতি বছরের মতো যে কথা বলছিলাম, আলোকসজ্জা একেবারে নজর কাটছে। সরাসরি কথা বলবো সত্যজিৎ বৈদ্যের সঙ্গে। সত্যজিৎ, দেখাও আমাদের। দেখো
পাপিয়া, তুমি যেমনটা বলছিলে যে দক্ষিণের পর উত্তরের যে পুজো, উত্তর কলকাতার পুজো বলতে যে সমস্ত পুজো কমিটির কথা উঠে আসে তার মধ্যে অন্যতম কলেজ স্কোয়ারের যে পুজো। এবং তোমাকে বলে রাখি যে অন্যান্য বছর যেমনভাবে কলেজ স্কোয়ারের পুজো হয়, অর্থাৎ সাবেকি ঢঙে ঐতিহ্য মেনে এখানে পুজো, এবং পাশাপাশি তোমাকে আরও বলে রাখি যে ৭৬তম বর্ষে পড়লো এবারের পুজো। আজ কিন্তু সবে উদ্বোধন হয়েছে, তাতেই কিন্তু দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং এখনও উদ্বোধনের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান চলছে, যে কারণে এই প্যান্ডেলে, এই মণ্ডপে প্রবেশ পথ এবং তার থেকে বাইরে বেরোনোর যে পথ, সেই পথ পুরোপুরি খোলা হয়নি, যে কারণে কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এবং সেই কারণেই কিন্তু পুজো কমিটির কর্তারা এই মুহূর্তে দর্শনার্থীদের ঢোকার ক্ষেত্রে একটা বিধিনিষেধ জারি করেছেন। গানের সঙ্গেও যেন মিলে যাচ্ছে সেই আলোকসজ্জা, প্রকৃত অর্থেই আলোর বেনু। অন্তরে যার লুকিয়ে বাজে অরুণ বীণায় সে সুর বাজে, আর সেই সুরই আলোকসজ্জার মধ্যে ধ্বনিত হচ্ছে। সেই সুর পুজোর সুর, সেই সুর মা দুর্গার আগমনের সুর। তৃতীয়াতে সেই উৎসবের সুর সর্বত্র। কলেজ স্কোয়ার থেকে এবার আপনাদের নিয়ে যাব টালা প্রত্যয়। সেখানে পুজোর থিম কখন, কাহিনী,
গল্প বলা। কি সেই গল্প? পুজোর থিমে কি তুলে ধরা হয়েছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, কি রয়েছে সেই কহনে? পাপিয়া, প্রথমেই বলি যে কহনে কি নেই সেটাই হচ্ছে সবচাইতে বড় প্রশ্ন। প্রথমত দেখো, অনেক বছর পর বোধহয় এরকম বসে ঠান্ডা মাথায় একটা লাইভ দিচ্ছি। শ্যামল তোমাদের দেখাতে শুরু করছে, কারণ এই কখন এই যে প্যান্ডেলটা এবার তৈরি করেছে বা বলা যেতে পারে আর্টটা যেটা তৈরি হয়েছে, এটা হচ্ছে মূলত একজন শিল্পী যিনি 50 বছরে পা দিলেন তার শিল্পকলায়, তার ভাবনায় তৈরি হওয়া একটা প্রাসাদ, যেখানে সে মা দুর্গাকে নিয়ে বসবাস করবেন। অর্থাৎ মা দুর্গাকে যদি তার কাছে কখনো রাখতে হয়, তাহলে কিরকম বাড়িতে তিনি মা দুর্গাকে রাখবেন, এটা হচ্ছে সেই মণ্ডপটা। অপূর্ব সুন্দর বললে কম বলা হবে, বিস্মিত হতে হয়। তুমি দেখো, শ্যামল দেখাচ্ছে, এটা হচ্ছে মণ্ডপের একটা জায়গা। এই ঘরটায় যেমন মা দুর্গা রয়েছেন, ঠিক খাট পাতা রয়েছে, এখানেই মা দুর্গাকে নিয়ে তার থাকা, এবং গোটা চত্বরটা জুড়ে একের পর এক দালান উঠে গেছে। কোথাও একটা ছোট্ট ঘর, কোথাও বা রান্নাঘর, এবং গোটা অঞ্চলটা এটা শুধুমাত্র একটা ক্যামেরা বন্দি হওয়া কার্যত অসম্ভব। আমরা যখন এখানে ঢুকছিলাম, কখনো আমাদের মনে হচ্ছিল এটা বোধহয় একটা রাজবাড়ি, কখনো মনে হচ্ছিল এটা কি কোনো ভুতুরে বাড়ি, কারণ আলোর যে রোশনাই বা আলোর যে খেলা সেটা অসাধারণ সুন্দর। আবার ভেতরে বেশ কিছুটা ঢোকার পর দেখলাম দর্শকরা আলোচনা করছেন যে এটা নিশ্চয়ই শোভাবাজারের রাজবাড়ি হতে পারে, কারণ অনেকটা সেরকম দেখতে। এই যে এত ভাবনা, আমার সঙ্গে উদ্যোক্তা রয়েছেন যার মাথা এবং ভাবনায় পুরোটা উঠে এসেছে। কি ভাবনা থেকে আপনারা এই অসাধারণ থিমটাকে বেছে নিলেন? অ্যাকচুয়ালি এই এন্টার কনসেপ্টটা শিল্পী সুশান্ত পালের করা। আমরা শুধু সুশান্তদাকে তার এই অসামান্য কীর্তি তৈরি করবার জাস্ট যোগানটুকুনি জুগিয়েছি, এবং আজ যে কখন সারা কলকাতা ছাপিয়ে রাজ্য এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ এখানে এবছর এসছেন দেখবার জন্য, এবং সেই জিনিস কিন্তু কলকাতার দুর্গাপুজোকে আজ বহু এগিয়ে নিয়ে চলে গেল। সেটাই কহনের সব থেকে বড় প্রাপ্তি। একজন শিল্পীর সাথে দুর্গার কিসের সম্পর্ক, একজন শিল্পী যে তার জীবনের 25টা বছর দুর্গাপুজো করতে গিয়ে কলকাতার রাস্তায়, কলকাতার মাঠে, পথে, ঘাটে আর্ট ইনস্টলেশন করে এসছেন, সে দুর্গাকে কিভাবে পারসেপ্ট করে, তার সাথে দুর্গার সম্পর্ক ওইটা কোথায়, সেটাই হচ্ছে কিন্তু কহন। দুর্গা, আমরা যাকে যে মাটির যার মধ্যে ভগবানকে খুঁজে বেড়ানোর চেষ্টা করি, আসলে তিনি তো অন্তর্নিহিত আমাদের মধ্যে। সেই কাহিনী কিন্তু এবছরের কহনে শিল্পী সুশান্তদা আমাদের সবার কাছে তুলে ধরেছে। ঢোকার সময় আমরা যে গেটটা দেখলাম, তারপরে যে তোরণ দেখলাম, তারপরে পরপর ঢুকে আসা, এবং শেষ পর্যন্ত এটা যত্রতত্র দর্শকরা ঘুরে বেড়াচ্ছেন, তাদের মনের মতন করে তারা ছবি তুলছেন। এই গোটা বিষয়টা কতটা জায়গা জুড়ে আপনারা করলেন, এবং এই যে এক একটা খুপড়ি, এক একটা জায়গা, এই ভাবনাগুলো কিভাবে আসে? প্রথম কথা হচ্ছে যে কহন টালা প্রত্যয় এবছর যে আর্ট ইনস্টলেশনটি আমরা করেছি, সেটি মূলত 33,000 স্কোয়ার ফিট জায়গা জুড়ে নেওয়া হয়েছে। এবং এটা যখন শিল্পী কল্পনা করেছিল, আমরা যখন এটা নিয়ে প্রথমেই আলোচনাতে বসেছিলাম, ঠিক 1 বছর আগে এরকমই পুজোর কোনো দিন সন্ধ্যায়, সম্ভবত সেটা সপ্তমী বা অষ্টমীর দিন ছিল, সেদিনকে কিন্তু আমরা প্রথমেই ভেবেছিলাম যে আমরা এমন একটা জায়গা তৈরি করবার চেষ্টা করব যেখানে মানুষ সাবলীলভাবে ঘুরতে পারবে। আমাদের টালা প্রত্যয় বিগত 5-7 বছরে কলকাতার একটি অন্যতম পুজো হিসাবে উঠে আসতে পেরেছে। তার প্রধান কারণ, মানুষ এখানে এসে পুজোটাকে উপভোগ করে, এবং সেই উপভোগ করবার মতন প্রয়োজনীয় সমস্ত রসদ ডে 1 থেকে গ্রাউন্ড প্ল্যান আমরা করে রাখি, এবং এত মানুষ এসে চলে যায়, প্রত্যেক মানুষ তার মতন করে কহনকে তার নিজের মতন করে যে দেখছে, ভালোবাসছে, চলে আসছে এবং বারবার ধরে আসছে। এর যে গ্রাউন্ড প্ল্যান, এই গ্রাউন্ড প্ল্যান কিন্তু শুধুমাত্র 1, 2, 4 জনের নয়, একটা বিরাট ম্যান ফোর্স is working behind this, not only in terms of the man management, including the management of the প্রচুর দেশি বিদেশি মানুষ। এবং আপনাদের এটা জানলেও ভালো লাগবে যে কহন এবছর টালা প্রত্যয় কলকাতার দুর্গাপুজোয় আর্ট ওয়াক থ্রু, মানে
যে সমস্ত মানুষরা অনেক নিকটভাবে এই শিল্পকলা দেখতে চাইছেন তাদের কাছে তুলে ধরবার জন্য কিন্তু কলকাতার বুকে প্রথম দুর্গাপুজোয় আর্ট ওয়াকথ্রুর ব্যবস্থা করা হয়েছে। পাপিয়া, আরেকটা জিনিস আমাদেরকে অবাক করেছে, সেটা হচ্ছে যখন প্যান্ডেলের নানা দিকে ঘুরে বেড়াচ্ছি, এই প্যান্ডেল তৈরি করার ক্ষেত্রে যে সমস্ত কারিগররা ছিলেন, কেউ এই প্যান্ডেল বাঁশ কেটেছে, কেউ বা লোহা এখানে কেটেছে, এই গোটাটা 4 মাস ধরে তৈরি হয়েছে। প্রত্যেকের ছবি কিন্তু গেটে টানানো আছে, অর্থাৎ তুমি ঢুকলে পরে দেখতে পাবে যে খালি শিল্পীর একটা ছবি না। কারণ আমরা অনেক সময় দেখেছি যে যার থেকে আমরা ঠাকুর নিই, কুমোরটুলিতে যার থেকে মা দুর্গাকে নাম নিয়ে আসা হয়, তাকেও বোধহয় একটা কার্ড দিয়ে আমন্ত্রণ জানানো হয় না, সেই ক্ষোভ তাদের মধ্যে জমা থাকে। এখানে কিন্তু যতজন কাজ করেছে প্রত্যেকে কিন্তু প্রত্যেকের ছবি এখানে টানানো আছে। এবং আরও একটা আকর্ষণীয় বিষয় যে এই যে পুজোটা, এটাকে কার্যত একটা কর্পোরেট পুজোতে পরিণত করতে গেলে কি কি করতে হয় তুমি দেখো। বাইরে এই মুহূর্তে কয়েক হাজার দর্শক, কত দর্শক বলতে পারবো না, কাতারে কাতারে মানুষের ভিড়। কিন্তু এই যে শ্যামল যে ছবিটা দেখাচ্ছে দেখো, তোমার একবারের জন্যও কিন্তু মনে হবে না দর্শকদের কোথাও ঠেলা হচ্ছে, কোথাও তাড়া দেওয়া হচ্ছে, কোথাও বলা হচ্ছে তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান, ছবি তুলবেন না, ছবি তোলা বারণ। অর্থাৎ একটা ভীষণ ডিসিপ্লিন, একটা কোথাও যেন একদম অঙ্ক কষে যেমন প্যান্ডেলটা তৈরি করা হয়েছে, তার মধ্যে যেমন খুঁত খুঁজে পাওয়া যায় না, ঠিক একই রকমভাবে দর্শকদের ঢোকা, দর্শকদের বেরিয়ে যাওয়া, তার সঙ্গে আলো, যেখানে দাঁড়িয়ে সেলফি তোলা, সবটাই সবটাই যেন একটা ছন্দের মধ্যে চলে আসা। এখানে ঢুকতে হয়তো বেশ কিছুটা সময় লাগবে, কিন্তু গোটা প্যান্ডেলটা যদি দেখতে হয়, বা এটাকে আর্ট গ্যালারিও বলা যেতে পারে, যদি পুরোটা দেখতে হয় তাহলে কিন্তু কমপক্ষে 1 ঘন্টারও বেশি সময় লাগবে। তুমি শুনলে যে 33,000 স্কোয়ার ফিটের ওপর এই প্যান্ডেলটা তৈরি হয়েছে, এই আর্ট গ্যালারিটা তৈরি হয়েছে, এবং নিখুঁতভাবে দেখতে গেলে এটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ। এবং কেউ যদি দেখতে চান তাহলে কিন্তু তিনি দেখতে পাবেন, কারণ সেইভাবেই গোটা ব্যবস্থাটা করা হয়েছে। সত্যি কথা বলতে মন ভরে যাওয়া পুজো বলতে যা বোঝায়, যেখানে এসে সত্যি অনেকক্ষণ বসে থাকতে ইচ্ছে করে, বারবার তাকিয়ে দেখতে ইচ্ছে করে যে এত সুন্দর করা সম্ভব। সত্যি কি এটা মাত্র 4 মাসে একদমই করে উজ্জ্বল। উঠেছে? আসলে এটা তো মণ্ডপ নয়, যেন দেখে মনে হচ্ছে শিল্পালয়।